বাবা মা বেরিয়ে যেতেই সোহাগ মিটির সাথে কাজে লেগে পড়ল। এ বাড়িতে তেমন কোনো কাজ নেই যদিও তার, কারণ কেউ তার হাতের রান্না খেতে চায় না। সে নিজেও চায় না এই বাড়ির লোকদের হাত পুড়িয়ে রান্না করে খাওয়াতে। সে এই সংসারটা আপন করবে না মনে মনে ভেবে নিয়েছে। এটা তো সত্যি তার সংসার নয়, নিছক খেলনার সংসার, যা আর মাত্র কদিন পরে খসে পড়বে। থাক না, এটাতে আর মায়ার প্রলেপ না লাগানোই ভালো। নির্ঝর অফিসে একটার পর একটা ফাইল দেখতে ব্যস্ত। হঠাৎ গটগট করে যে একজন দরজা ঠেলে প্রবেশ করলো। নির্ঝর বিরক্ত হয়ে মুখ তুলে তাকালো কে এসেছে দেখার জন্য, কিন্তু মুখ তুলে তাকাতেই হা হয়ে গেল। নির্ঝর, হাউ আর ইউ বেবি? অনন্যা তুই? অপর পাশে অনন্যা নামের সুন্দরী মেয়েটি একটি পাশ্চাত্য পোশাকে নিজেকে সাজিয়ে তুলেছে। চেহারার গঠন অনেক পুরুষকে যে আকর্ষিত করে তা বলাই বাহুল্য। মেয়েটি নির্ঝরকে দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ল। নির্ঝর একটু হেলে পড়ে হেসে জড়িয়ে ধরল। অনন্যা নির্ঝরের বুকে মুখ ঘষে অভিযোগের সুরে বলল, নির্ঝর বেবি প্লিজ কল মি অ্যানি। তুই এই খ্যাত নামতারকা নামটা আবার ইউজ করছিস, আমার একদম পছন্দ না। নির্ঝর ওকে একটু সরিয়ে বলল, ওকে কুল। বাই দ্য ওয়ে, তুই দ্য প্যারিস গেছিলি ড্রিম ফুলফিল করতে? আমি তো ভেবেছিলাম ওখানে সেটেলড হবি। অ্যানি মনে মনে বলল, তুই যদি আমার সাথে যেতিস তাহলে অবশ্যই ওখানে সেটেলড হয়ে যেতাম। এত কাঠখড় পুড়িয়ে ইন্ডিয়া ব্যাক করতাম না। এখন আর আমার অনেক মানি চাই নির্ঝর, আর তুইও আমার ট্রাম্প কার্ড। নির্ঝর আবারও ডাকতে ইয়ানি ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, কিছু না বেবি, তুই কি এভাবেই কোয়েশ্চেন করবি একটার পর একটা? আই নিড কফি প্লিজ। ওকে ওকে। নির্ঝর ফোন করে কফির অর্ডার দিল। অ্যানি বারবার নির্ঝরের গায়ে ঢলে পড়ছে, তবে প্রথমে নির্ঝরের অস্বস্তি না লাগলেও এখন যেন কেমন লাগছে। এত ইরিটেশন কেন হচ্ছে সে বুঝতে পারছে না। এর আগেও তো অ্যানি তার সাথে এভাবেই বিহেভিয়ার করেছে, কই তখন তো এমন ফিল হয়নি। সোহাগ দুপুরে বড় মার হাতে হাতে কাজ গুছিয়ে এসে একটু শুয়েছে, তবে মাথায় রাজ্যের চিন্তা ঘুরছে তার। আজ নির্ঝরের কি এমন হলো, তার সাথে কেমন নর্মাল বিহেভ করলো, সাথে তার বাবা মায়ের সাথেও ভীষণ ভালো আচরণ করলো। নির্ঝরকে সে যত দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। মানুষটা এত ভালো অভিনয় শিখলো কোথা থেকে? ভেতর থেকে তাচ্ছিল্যের হাসি বেরিয়ে এলো। ইস, যদি এভাবে অপাত্রে দান না করে যদি সঠিক পাত্রে দান করলো, টলিউডে ব্যাপক নাম করত। দ্য ফেমাস স্টার নির্ঝর চৌধুরী। সোহাগ আর কিছু ভাবতে পারল না। তার জীবনটাই কেন এমন এলোমেলো হয়ে গেল? এই সংসার তার নয়, অথচ এখানে খেলনার সংসার পেতেছে, যেটা একদিন খড়কুটার মতো শুকনো হাওয়ায় উড়ে যাবে। আচ্ছা, তার কি আদৌ কোনোদিন নিজের সংসার হবে? হবে, আমাদের একটা ছোট্ট সংসার হবে, ঠিক সেই টোনাটুনির মতো। আমি তোকে ভালোবাসায় মুড়ে রাখবো সোহাগ, দেখিস তোকে কোনো অভিযোগ করতে দেব না কোনো দিন। সোহাগের ফটো অ্যালবাম খুলে বসেছে অরণ্য। এই অ্যালবাম জুড়ে তার আর সোহাগের নানান স্মৃতি জড়িয়ে। স্নান করে আসা মাত্রই ড্রয়ার খোলা অবস্থায় দেখে সেই অ্যালবামটা খুলেছিল। অ্যালবামটাতে নানান চিঠি আছে, যেগুলো সোহাগ তার ডায়েরিতে অরণ্যর নামে অভিযোগ করে লিখত। একদিন হঠাৎ অরণ্য চোখ পড়েছিল সেই ডায়েরির উপর, তারপর সুযোগ বুঝে সেটা খুলে এত হেসেছিল। সোহাগের অভিযোগ অনেকটা এমন ছিল, খুব সাবধান অরণ্যদা, এত বকো তো একদিন তোমার ওই লাল টুকটুকে নাম কেটে আমার টমিকে খাওয়াবো। হ্যাঁ, অরণ্য সেদিন এগুলো ঠিক কিভাবে নিয়ে আসবে বুঝতে পারেনি। নানান অভিযোগের পসরা সাজানো ছিল ডায়েরিটাতে। অরণ্য তাড়াহুড়ো করে সেদিন বুদ্ধি করে পৃষ্ঠাগুলো কেটে এনেছিল, কোনো একদিন তার অভিমানীর মান ভাঙাবে বলে। ভাবতেই বুকের ভেতরটা খুশিতে ভরে গেল তার। চৌধুরী বাড়ির কলিং বেল হঠাৎ বেজে উঠল। সোহাগ দরজা খুলতে চমকে গেল। দরজার ওপারের দৃশ্য দেখা মাত্রই সোহাগের বুকের ভেতরটা চিন চিন করে উঠল। নির্ঝরের জীবনে সে ছাড়া তার মানে অন্য কেউ আছে? নিজের প্রতি কেমন তাচ্ছিল্য ঠিক করে বেরোলো। অবশ্য সে নিজেও কবে নির্ঝরের জীবনে ছিল। ছোট্ট বোন আর ঠাকুমা, এই চারজন এ বাড়িতে থাকে। ছোট বোন তুলি এতক্ষণ নিচে বকবক করছিল আর গোগ্রাসে স্যান্ডউইচে গালে তুলছিল। আস্তে আস্তে খা পেতনি, তোর খাবার কেউ গিলে খাচ্ছে না। মুহূর্তের মধ্যে সে খাওয়া ফেলে লাফিয়ে উঠে পিছন ফিরে তাকাতেই বিষম লেগে গেল। মা বলে চিৎকারটুকু করতে পারছে না বেচারি। অরণ্য ওর অবস্থা দেখে জলের গ্লাসটা বাড়িয়ে বলল, এই জন্য বলি এত বিয়ে বিয়ে করে চিন্তা করলে হয়, এই বয়স থেকেই পেকে গেছিস।
তুলি কিছুই বলতে পারছে না, কোনো রকম গিলে তারপর মা বলে জোরে চিৎকার করলো। প্রায় সাথে সাথে দৌড়ে এলো অরণ্যর মা। কি হয়েছে তুলি, এত চিল্লাচিল্লি করছিস কে? বাকিটা আর বলতে পারলেন না। ওনার সামনে পকেটে দুহাত গুজে হাসি মুখে দাঁড়িয়ে আছে ওনার ছেলে। অরণ্য এসে মাকে জড়িয়ে ধরলো। মালতী দেবী ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। ওগো দেখো যাও, তোমার দিমাগি ছেলের এতদিন পর মায়ের কথা মনে পড়েছে। মা দেখে যান, আপনার নাতি এসেছে। দেখতে দেখতে বাড়িতে চাঁদের হাট বসে গেল। ঠাকুমা আসা মাত্রই নাতিকে দেখে সে কি আহাজারি, কত আদর আবদার। তুলি জ্বালাতন শুরু করেছে তার জন্য বিদেশ থেকে কি কি এনেছে দেখার জন্য। অরণ্য হেসে তার সব আবদার মেটাচ্ছে। ইতিমধ্যেই তার মা আনন্দে আত্মহারা হয়ে মামাবাড়ি খবর দিয়ে ফেলেছেন। সবাই তপলে তপলা গুটিয়ে আসছেন। একমাত্র ভাগ্নে বলে কথা। অরণ্য বাবাকে দেখা মাত্রই এগিয়ে গেল, বুকে জড়িয়ে ধরলেন তিনি ছেলেকে। তবে ভেতরে ভেতরে তার ভীষণ ভয় কাজ করছে। তার ছেলে হঠাৎ এই অসময়ে কেন ছুটে এসেছে তা তিনি খুব ভালো করে জানেন। ভয় পাচ্ছেন তাকে না জিজ্ঞেস করে বসেন সোহাগের কথা। কি জবাব দেবেন তখন ছেলেকে? কিভাবে বলবেন তার দেওয়া গুরু দায়িত্বে তিনি সামলাতে পারেননি? তারপর আর কোনো দিনই ছেলে এদেশে ফিরবে তো? উনি বারবার ঘেমে উঠছেন। না, এখানে বসে থাকলে হবে না। উনি একটা কাজের বাহানা দেখিয়ে চলে গেলেন। অরণ্যর মা নানান খাবার বানাতে ব্যস্ত। অরণ্য বোনের জন্য যে যে জিনিস এনেছে সেগুলো দেখাচ্ছে। ঠাকুমা সেই যে নাতির হাত ধরেছে বগল তাবা করে বসে আছেন। একমাত্র হীরের খনি, তার আর যেতে দেবেন না। অরণ্য বুঝতে পারছে আজ আর হয়তো সে সোহাগের কাছে যেতে পারবেন না। কবে মুখোমুখি হবে তারা দুজন? সন্ধ্যাবেলা সোহাগ ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। বড় মা আর মিঠি বসে আছে তার পাশে। মুড়ি মাখা বানিয়ে সবাই গল্প করছে আর খাচ্ছে। হঠাৎ কলিং বেল বাজতে বড় মা সেদিকে তাকালেন। উনি উঠতে যাবেন, অমনি সোহাগ উঠে দাঁড়ালো। তুমি বসো বড় মা, আমি দেখছি। সোহাগ এগুলো, নিশ্চয়ই নির্ঝর এসেছে। দরজা খুলতেই নির্ঝরকে দেখে কি বলবে, কিন্তু তার পাশে চোখ যেতেই বুকের ভেতরটা চিনচিন করে উঠল। নির্ঝরের সাথে একটা মেয়ে একদম শরীরের সাথে চিপকে আছে। নির্ঝর তার হাত শক্ত করে ধরে আছে। সোহাগকে দেখা মাত্রই নির্ঝর বলে উঠল, ভেতরে আসতে দেবে না? এভাবে সঙের মতো দাঁড়িয়ে থাকবে? সোহাগ কেমন অপমানিত বোধ করলো। চুপচাপ সরে দাঁড়ালো। নির্ঝরের পাশে দাঁড়ানো মেয়েটি সোহাগের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো। তারপর নির্ঝরের দিকে তাকিয়ে বলল, তোমাদের বাড়িতে মেয়েদের অভাব পড়েছে নাকি নির্ঝর? এমন একটা খ্যাত ক্লাসলেস মেয়েকে রেখেছো, যার মিনিমাম ম্যানার সেন্সটুকুও নাই। নির্ঝর কিছু বলল না। সোহাগের চোখে জল এসে ভিড় করলো। মেয়েটি সোহাগের দিকে এবার তাকিয়ে বলে উঠল, এই মেয়ে যাও, গাড়ি থেকে আমার লাগেজটা নিয়ে এসো। আর হ্যাঁ, দেখে শুনে নিয়ে আসবে। এটা তোমার টিপ। একটা 500 টাকার নোট সোহাগের দিকে এগিয়ে দিল। সোহাগ একবার নির্ঝরের দিকে তাকিয়ে ওর হাত থেকে নিল টাকাটা। অতঃপর নির্ঝরের বুক পকেটে টাকাটা ঢুকিয়ে দিল। সেটা দেখা মাত্রই মেয়েটা আশ্চর্য হয়ে গেল। চেঁচিয়ে বলল, সোহাগের দিকে তেড়ে আসে সোহাগের হাত ধরে বলল, হাউ ডিয়ার ইউ ইডিয়েট, তুমি মালিকের গায়ে টাচ করছো? হোয়াট ইজ দিস নির্ঝর? এই যে পটের বিবি, আপনি কি জানেন আমি কে? আপনি আমাকে 500 টাকাটা যার পকেট থেকে নিয়ে অফার করলেন, আমি তার। নির্ঝর সোহাগের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, ভেতরে যাও সোহাগ। সোহাগ আচমকা একটা দুঃসাহসিক কাজ করে বসল। নির্ঝর নিজেও চমকে উঠল। পাশে দাঁড়ানো অ্যানি হতভম্ব। সোহাগ নির্ঝরের পায়ের উপর পা তুলে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরেছে। নির্ঝরের মুখে হাত দিয়ে সুরসুরি দিয়ে বলল, তাহলে তুমি চলো হাজব্যান্ড, আমার না খুব রোমাঞ্চ রোমাঞ্চ পাচ্ছে।